নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিনাল লিসানি ইয়াফকাহু কওলি। আজকের সেমিনারে আপনারা যারা ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন বা জয়েন করেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, বিষয়টি হলো বাফার রাষ্ট্র বা ইসরায়েল, আরব শাসন ব্যবস্থা ও ভূরাজনীতি। এখন শুরুতে যে প্রশ্নটা আমাদের মাথায় আসে, আমরা তো মূলত বাংলাদেশী, তাহলে ইসরায়েল এবং আরব শাসন ব্যবস্থা নিয়ে আমাদের কাজ কি? দ্বিতীয় যে বিষয়টা আসে যে বাফার রাষ্ট্র ইসরায়েল এবং আরব যে শাসন ব্যবস্থা, এগুলোর সম্পর্কটা কি? তো আলোচনার সুবিধার্থে আমি এই বিষয়টিকে কয়েকটি অংশে আলোচনা করতে চাই। প্রথমত হলো এই অঞ্চলের অর্থাৎ আরব অঞ্চলের ভূরাজনীতি কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং দ্বিতীয়ত হচ্ছে কুরআন হাদিস আমাদের ইতিহাসের আলোকে আমরা জানবো মূলত ওই অঞ্চলের ভূরাজনীতিটা কেমন হবে বা কিরকম ছিল। এবং তৃতীয়ত আমরা জানবো এই যে অঞ্চলের বর্তমান অবস্থা এবং হচ্ছে আমাদের আহ, এই যে ওই অঞ্চলের ভবিষ্যৎটা কি। আচ্ছা, তো আমরা শুরুতেই আমাদের প্রথম অংশটার আলোচনার দিকে যাই, যে কেন আমরা হচ্ছে এই অঞ্চল নিয়ে আলোচনা করছি, কেন আরব অঞ্চলের ভূ রাজনীতিটা আমাদের বোঝা দরকার। আমরা জানি যে মহান আল্লাহ তাআলা প্রতিটি স্বতন্ত্র বিষয় বা জিনিসের ভিতরে কোনো একটিকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। যেমন দেখি যে আমরা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, বছরের শ্রেষ্ঠ মাস, মাসের শ্রেষ্ঠ দশক বা দশকের শ্রেষ্ঠ দিন বা রাত। ঠিক তেমনি স্থানের ক্ষেত্রেও কিছু স্থানকে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন আল্লাহ। যেমন আমরা দেখি মক্কা মুকাররমা হলো সমগ্র বিশ্বজগতের হেদায়েতের কেন্দ্রভূমি, মদিনা মুনাওয়ারা হলো সমগ্র বিশ্বজগতের রহমতের কেন্দ্রভূমি, এবং বাইতুল মাকদিস, আমরা যে আরব অঞ্চলের কথা বলছি, আমরা জানি যে এই অঞ্চলে আমাদের পবিত্র ভূমি বা বাইতুল মাকদিস অবস্থিত। এই অঞ্চল হচ্ছে বিশ্বজাহানের জন্য বরকতের কেন্দ্রভূমি। আমরা এই বিষয়গুলো আরো ভালোভাবে জানতে পারি কুরআনের কিছু সূরার মাধ্যমে। সূরা আম্বিয়ার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে ও লূতকে উদ্ধার করে তাদেরকে এমন এক দেশে, এখানে দেশ বলতে ফিলিস্তিনের কথা বলা হয়েছে, এমন এক দেশে নিয়ে গেলাম যা আমি বিশ্ববাসীর জন্য কল্যাণময় করেছি। এছাড়া আমরা দেখি সূরা আম্বিয়ার ৮১ নাম্বার আয়াত, সূরা সাবার ১৮ নাম্বার আয়াত, সূরা আরাফের ১৩৭ নাম্বার আয়াত এবং সূরা বনী ইসরাইলের ১ নাম্বার আয়াতে এই অঞ্চলটাকে বরকতের কেন্দ্রভূমি বা কয়েকবার হচ্ছে বিশ্বজাহানের জন্য বরকতময় হিসেবে বা কল্যাণকর জায়গা হিসেবে আল্লাহ তৈরি করেছেন। সময় স্বল্পতার কারণে হয়তো আমরা প্রত্যেকটা আয়াতকে নিয়ে বিস্তারিত বর্ণনা করতে পারবো না, কিন্তু আমরা সূরা বনী ইসরাইলের ১ নাম্বার আয়াতটা দিকে যদি দেখার চেষ্টা করি, সেখানে আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে যার চারদিকে আমি বরকতময় করেছি, এবং আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই, নিশ্চয়ই তিনি পরম শ্রবণকারী ও দর্শনশীল। এই আয়াতে আমরা কয়েকটি শব্দ দেখতে পাই। প্রথম শব্দ, এখানে আল্লাহ বলছেন যে বারাকনা হাওলাহু, আমি এর চতুর্পার্শ্বকে বরকতময় করেছি। এছাড়া আরো কিছু শব্দ দেখি আমরা যে আল্লাহ এখানে মিন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এখানে মসজিদে হারাম থেকে
মসজিদে আকসায় ভ্রমণের কথাটা বলেছেন। এই শব্দের কিছু ব্যাখ্যা আমরা পরবর্তীতে জানবো। আপাতত আমরা বরকত শব্দটাকে পর্যালোচনা করার চেষ্টা করি। বরকত বলতে মূলত এখানে কি বোঝাচ্ছে? বরকতের দুইটা সংজ্ঞা হচ্ছে আহ আলেমগণ বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে যে আহ দৃশ্যমান যে বরকত, এটা কি? এটা হচ্ছে ওই অঞ্চল ভৌগোলিক অবস্থানের দিক থেকে কতটা শ্রেষ্ঠত্বের অধিকারী, ওই অঞ্চল আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে কতটা গুরুত্ব বহন করে আছে, ওই অঞ্চলের গুহা, পর্বত, উপত্যকা, এই যে বিষয়গুলো। এবং দ্বিতীয় যে বরকতের সংজ্ঞাটা, এটা হচ্ছে আহ আকলি বরকত। আকলি বরকত বলতে কি বোঝাচ্ছে? এখানে নবী রাসূলগণের আম, যে আমরা দেখি যে এটা নবী রাসূলগণের একটা পুণ্যভূমি ছিল। মোটামুটি আমাদের অনেক নবীরাই এখানে এসেছেন, তাদের বিভিন্ন হচ্ছে আম মুজিজার কথা আমরা জানি, তাদের অনেকের কবরস্থান এখানে। তার মানে বোঝা যাচ্ছে এই আয়াতগুলো পর্যালোচনা করলে যে এই অঞ্চলকে আল্লাহ বরকতের কেন্দ্রভূমি করে পাঠিয়েছেন। তার মানে ভৌগোলিক দিক থেকে আমরা যেহেতু বললাম যে এটার দুইটা ব্যাখ্যা আছে, বরকতের বিভিন্ন পর্যায়ে আছে, তার মানে বিভিন্ন জায়গা থেকে এটা বোঝা যাচ্ছে যে আমাদের এই অঞ্চল নিয়ে আলোচনা বা এই অঞ্চলের গুরুত্বটা আছে এবং আমাদেরকে এটা নিয়ে আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, এবার আহ এই যে আয়াতগুলো পর্যালোচনার পাশাপাশি আমরা যদি সূরা আলী ইমরানের আর একটা আয়াত দেখি, আহ যেখানে আল্লাহ সূরা আলী ইমরানের ৯৬ নং আয়াতে বলেছেন যে নিঃসন্দেহে প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছিল তা তো মক্কায়, যা বরকতমণ্ডিত এবং সারা জাহানের জন্য পথ প্রদর্শন। তার মানে আমরা দেখছি যে একবার আল্লাহ হচ্ছে মক্কাকেও বরকতের একটা কেন্দ্র বা পবিত্র ভূমি হিসেবে বলছেন, এবং হচ্ছে এই যে বাইতুল মাকদিস অঞ্চল, এই অঞ্চলটাকেও বলছেন। তার মানে ভৌগোলিক ভাবে এই দুই অঞ্চলের মধ্যে আল্লাহ কিছু সমন্বয় বা কিছু সম্পর্ক সাধন করেছেন এবং আমাদেরকে এগুলো নিয়ে আহ কথা বলার এবং আমাদেরকে এগুলো নিয়ে পরিকল্পনা করার জন্য, চিন্তা করার জন্য বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছেন। এই সম্পর্কটা আমরা আরো ভালো বুঝতে পারি যদি আমরা দেখি হজরত ইব্রাহিম, হজরত আদম আলাইহিস সালাম তার জীবন বা বসবাসের শুরুটা করেছিল মক্কা থেকে, এবং এর ৪০ বছর পরেই দেখা যায় তিনি হচ্ছে আল আকসা মসজিদের নির্মাণ করেন আর কি। তারপরে দেখতে পাই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সময়, তখন তিনি বাইতুল মাকদিসের দিকে রওনা করেন ভ্রমণের জন্য, এবং হজরত হাজেরা আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামকে মক্কার দিকে প্রেরণ করেন। মানে কয়েকটা জায়গাতে এবং ইতিহাসের দিকে, কোরআনের দিকে যদি আমরা তাকাই, এই দুইটা অঞ্চলের একটা বিশেষ সম্পর্ক আমরা দেখতে পারি। আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আহ হজরত মারিয়াম আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের সাথেও এই অঞ্চল এবং মক্কার একটা বিশেষত্ব আমরা দেখতে পাই। মারিয়াম আলাইহিসসালাম যখন ঈসা আলাইহিসসালামের জন্মদান করছিলেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম তাকে ওই অঞ্চলে একটি খেজুর গাছে, তার প্রচন্ড কষ্ট হচ্ছিল, তখন হচ্ছে জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন যে তুমি হচ্ছে এই মাটিতে আঘাত করো, খেজুর গাছ ধরে জোরে নাড়া দাও, ওখান থেকে তোমার জন্য খেজুর আসবে খাওয়ার জন্য, যাতে সে যথেষ্ট শক্তি সঞ্চয় করতে পারে। এবং সেখানে তার পানির ব্যবস্থার জন্য একটা কূপ নির্মাণ করা হয়, বা আল্লাহর আদেশে একটা কূপ হয়। আমরা জমজম কূপকে যেভাবে জানি মক্কার, আমরা ওই অঞ্চলের কূপটা সম্পর্কে সেভাবে জানি না। তার মানে এখানেও দেখা যাচ্ছে যে মোটামুটি একটি বিষয়ে বারবার আল্লাহ আহ নির্দেশ দিচ্ছেন যে আসলে এই অঞ্চলের মধ্যে একটা সমন্বয় আছে, এই অঞ্চলের একটা প্রভাব আছে। আচ্ছা, এখন আমরা বুঝলাম যে মক্কা মুকাররমা আমাদের জন্য পবিত্র স্থান এবং বরকতের কেন্দ্রভূমি হলো বাইতুল মাকদিস। এখানে কোরআনকে যদি পর্যালোচনা করি, আমরা হচ্ছে দুইটা শব্দ পাই, বাইতুল মাকদিস বা মুকাদ্দাস, আরদুল মুকাদ্দাসা, আর একটা হচ্ছে বারাকা। বারাকা যে শব্দটা, আরদুল মুবারাকা। এই শব্দগুলো মূলত আমাদেরকে বোঝায় যে
আমরা বাইতুল মুকাদ্দাস বলতে বাইতুল মাকদিসকে বুঝছি, এবং মুবারাকা বা বারাকাপূর্ণ যে অঞ্চলটা, এটা বলতে শুধুমাত্র হচ্ছে আমরা আহ কি বলে বাইতুল মাকদিসের অঞ্চলটুকে বুঝছি না, এর সীমানা আমরা কোরআনের বিভিন্ন আয়াতে দেখেছি যে এটা যেহেতু মক্কার সাথে একটা কানেকশন আছে, তার মানে ন্যূনতম হলে এর বরকতের সীমানাটা মক্কা পর্যন্ত পৌঁছাবে। এছাড়া বিভিন্ন আয়াতে যেহেতু আল্লাহ বিশ্ববাসীর জন্য বরকতের কথা বলেছেন, তার মানে এই সীমানার বাইরেও কিছু অঞ্চল বা বাইরের অঞ্চলও বরকতের কেন্দ্রভূমি। এবার আমরা জিওগ্রাফিক্যালি কিছু ম্যাপ আঁকার চেষ্টা করি, যেহেতু আল্লাহ আমাদেরকে এই অঞ্চলের ভূ রাজনীতির কথা বলেছেন, তাই আমরা হচ্ছে এই অঞ্চলের সীমানাটাকে নির্ধারণ করতে পারবো, এটারই বিভিন্ন ইঙ্গিত আল্লাহ দিচ্ছেন। তো যদি আমরা হচ্ছে বাইতুল মাকদিসকে কেন্দ্র ধরে মক্কা পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি, যে অঞ্চলটুকু আসে, এটাকে আমরা বলতে পারি যে ন্যূনতম অঞ্চল, যেখানে অবশ্যই বরকত বা আমাদের ভূ রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটাকে আল্লাহ স্পেসিফাইড করে দিয়েছে। আচ্ছা, এর বাইরেও অনেক জায়গা, অনেক বিষয় আছে। দেখা যাবে সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়তো একই সে করা সম্ভব হবে না। তার মানে আমরা বুঝতে পারছি যে বাইতুল মাকদিস, আমরা যে সীমানাটাকে জানি, আহ বর্তমান যে পূর্ব পরিকল্পিত নির্ধারিত বাইতুল মাকদিসের যে সীমানা, এটাই মূলত আসলে সীমানা না। এর বাইরে আমাদের আল্লাহ কর্তৃক নির্ধারিত বাইতুল মাকদিসের কিছু সীমানা আছে, যেটা ন্যূনতম পর্যায়ে হবে মক্কা পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে যতটুকু বৃত্ত আঁকা যাবে এই পর্যন্ত, এবং এর বাইরেও কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল বা অঞ্চল সমূহ। আচ্ছা, এরপরে আমরা ইসলামের ইতিহাসের দিকে তাকাই। এতক্ষণ আমরা হচ্ছে কোরআনের বিভিন্ন জায়গা থেকে আলোচনা করলাম, এরপর আমরা ইসলামের কিছু ইতিহাসের দিকে তাকাই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভৌগোলিক সীমানা আলোচনার যে বিষয়গুলো ছিল, সেখানে আমরা তিনটি ফিলিস্তিনের কথা জানতে পারি। আহ আমরা এর মধ্যে তৃতীয় যে ফিলিস্তিন, এটাই মূলত আমরা আলোচনা করব, যার সীমানা সিনাই উপত্যকা থেকে বর্তমান ফিলিস্তিনের সিনাই উপত্যকা পর্যন্ত। এবং এই অঞ্চলটি, বাইতুল মাকদিস অঞ্চলটি হচ্ছে সেই তৃতীয় ফিলিস্তিনের মাঝে ইলিয়া নামে পরিচিত ছিল। আচ্ছা, এবার আমরা কিছু হাদিস বা কিছু হাদিসের ঘটনা দেখি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহ, ওই অঞ্চলে অভিযান পরিচালনার জন্য প্রেরণ করেন, তখন তিনি ফিলিস্তিন ও ইলিয়া বিজয় করতে বলেন। তার মানে আমরা বুঝতেই পারছি এই অঞ্চলগুলো আমাদের বাইতুল মাকদিসের সাথে কানেক্টেড, ফিলিস্তিন যে অংশগুলো। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করে চিঠি প্রেরণ করেন, সেখানে তিনি এই ফিলিস্তিন ও ইলিয়া শব্দের মাঝে ওয়াও শব্দ ব্যবহার করেন। এটার অনেক ধরনের ব্যাখ্যা হয়। একটা হচ্ছে একত্রিত হওয়ার অর্থ হতে পারে, যেমন তুমি ফিলিস্তিন এবং আহ, ইলিয়া দুইটা অঞ্চলই বিজয় করো। এবং এটার আরেকটি অর্থ হতে পারে যে আগে ফিলিস্তিন তুমি বিজয় করো এবং পরে ইলিয়া বিজয় করো। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এই অঞ্চলের একটার প্রতি একটা নির্ভরশীলতা রয়েছে। মানে আমরা যদি বাইতুল মাকদিসকে জয় করতে চাই, তাহলে এর পার্শ্ববর্তী এলাকা এবং ফিলিস্তিন এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। এবার আমরা কিছু ইতিহাসের দিকে যদি দেখি, উসমানী সালতানাতের সময় হচ্ছে ইস্তাম্বুলের পরে এই অঞ্চলটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয়েছিল। এবং বাইতুল মাকদিসের ক্ষেত্রে ডক্টর খালেদ আব্দুল ফাত্তাল ওয়াইসি দুইটি সীমানার কথা উল্লেখ করেন। তার মধ্যে প্রথম দিকে একটি হচ্ছে আরব মুসলিমদের সীমানা অনুযায়ী পবিত্র ভূমির আয়তন ছিল প্রায় 40 মাইল বা 85.4 কিলোমিটার। এখানে রামাল্লাহ, মসজিদুল আকসার আশেপাশে বহু উপশহর, গ্রাম এগুলো অন্তর্ভুক্ত ছিল, এবং ভূমধ্য সাগরের 25 কিলোমিটার ভেতর পর্যন্ত অন্তর্ভুক্ত ছিল। এর বাইরে সীমানার ক্ষেত্রে তিনি আরো একটি কথা বলেন, এটা হচ্ছে যে এই অঞ্চলের সীমানা কোনো রাজনৈতিক সীমানা না। এটার সীমানা নির্ধারিত হচ্ছে মক্কা ও মদিনা, অর্থাৎ আমাদের যে হারাম শরীফের মতো আল্লাহ নির্ধারিত সীমানা। আচ্ছা, আহ
আমরা কুরআন হাদিস ইতিহাসের আলোকে দেখলাম, আমরা আরো অনেক বর্ণনা আছে, হয়তো সময়ের জন্য আমরা সেই বিষয়ে আলোচনা করতে পারবো না। এবার আমরা ভৌগোলিক দিক থেকে এই অঞ্চলের গুরুত্বটা দেখি। আমরা জানি যে বাইতুল মাকদিস বা মিশর যে অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে তিনটি মহাদেশের মিলনস্থানে অবস্থিত: আফ্রিকা, এশিয়া, ইউরোপ। অর্থাৎ এই যে অঞ্চলগুলোকে যারা হচ্ছে আহ নিয়ন্ত্রণ করতে পারবে, বাইতুল মাকদিসের বাইরেও যারা এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করতে পারবে, তাদের ক্ষেত্রে এই তিনটা উপমহাদেশেই প্রভাব বা প্রতিপত্তি প্রতিষ্ঠার একটা সুযোগ রয়েছে। এবং এই যে বাইতুল মাকদিসের সাথে মিশর, সাইপ্রাস এবং হিজাজ অঞ্চলও ঐতিহাসিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এটা হচ্ছে আমাদের তিনটা ধর্ম, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, সবারই তীর্থস্থান বলা চলে। এবং ভৌগোলিক যে কি বলে আমাদের খনিজ যে সম্পদ, এই প্রত্যেকটা জায়গা থেকে এই অঞ্চলগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই যে বরকতময় ভূমি, এটা শুধুমাত্র বাইতুল মাকদিস বা মক্কা পর্যন্ত বিস্তৃত নয়, এই অঞ্চলের ভিতর মিশর, সাইপ্রাস, ভূমধ্য সাগরও অন্তর্ভুক্ত। এর পাশাপাশি আরো কিছু অঞ্চল আছে, যেমন কায়রো, আলেকজান্দ্রিয়া, তারপরে হচ্ছে লোহিত সাগর, এরকম অনেক অঞ্চল। ইতিহাসবিদগণ বলেন এই অঞ্চল দুটি, আহ, আমরা যে বলছিলাম মিশর, তারপর হচ্ছে বাইতুল মাকদিস, এই অঞ্চলগুলো একটি অপরটির উপর এমন ভাবে প্রভাব বিস্তার করে যে কেউ যদি একটি অঞ্চলকে দখল করতে পারে, তার জন্য পরবর্তী অঞ্চল দখল করা খুবই সহজ এবং সাবলীল। সরি। আচ্ছা, এর কিছু উদাহরণ যদি আমরা দেখি, যে উসমানীয়রা মামলুকদের থেকে প্রথমে হচ্ছে আহ বাইতুল মাকদিস বিজয় করেন, এবং এর কিছু বছর পরেই ফিলিস্তিনকে বিজয় করেন, এবং এরকম ঠিক বিপরীত ভাবে দেখা যায় নেপোলিয়ন বোনাপার্টের ক্ষেত্রেও। আচ্ছা, তার মানে এই অঞ্চলকে বলা হচ্ছে যে এই অঞ্চলগুলো, বলা যায় যে বাইতুল মাকদিস এবং মিশর, শাম, এই অঞ্চলগুলো হচ্ছে একটা পাখির সাথে তুলনা করলে বাইতুল মাকদিস হচ্ছে এই পাখির বক্ষ, এবং মিশর ও শাম হলো এই পাখির দুইটি ডানার মতো আর কি। আচ্ছা, এতক্ষণ আমরা এটা বুঝতে পারছি যে আহ আহ, এই অঞ্চলগুলোর নির্ভরশীলতার জায়গা থেকে আমরা যদি এই অঞ্চলের কোনো অঞ্চলকে, যেমন আমরা অনেকগুলো অঞ্চলের কথা বলেছি, মিশর, সাইপ্রাস, তারপরে আরো এর মধ্যে অনেক শহর আছে, অঞ্চল আছে, জর্ডান, এই অঞ্চলগুলো একটা একটার উপর নির্ভরশীল, এবং আমরা একটাকে যদি আহ জয় করতে পারি, কারো পক্ষে খুবই সহজে সম্ভব বাকি পুরা দুনিয়ার, যেহেতু কেন্দ্রবিন্দু এই অঞ্চলটা, এবং হচ্ছে আহ খনিজ সম্পদের দিক থেকে খুব বেশি গুরুত্বের জায়গা, তার মানে যারা হচ্ছে মুসলিমদের এই অঞ্চলটা, মধ্যপ্রাচ্যটা এবং পুরা পৃথিবীর দেখা চলে কেন্দ্রে অবস্থিত এই অঞ্চলটা যারা শাসন করবে, তারা মোটামুটি পুরো পৃথিবীকে শাসন করতে পারবে। আচ্ছা, তার মানে এই অঞ্চল নিয়ে আমাদের আলাপ আলোচনার একটা জায়গা আছে। এখন আমরা জানবো আসলে এই অঞ্চলের বর্তমান অবস্থাটা কি। এই অঞ্চলে আমরা জানি যে আহ উপনিবেশিক যে শক্তি, এরা বিভিন্ন অঞ্চল, বিভিন্ন দেশ, তারা তাদের স্বার্থের জন্য গিয়ে উপনিবেশিক প্রকল্প বাস্তবায়ন করে, এবং ওখান থেকে সম্পূর্ণভাবে লুটপাট করে, সম্পূর্ণভাবে নিজেরা ওখান থেকে লাভবান হয়ে তারপর ওই অঞ্চলকে একটি শোষণের জায়গায়, একটা কি বলে নির্যাতন, নিপীড়নের একটি জায়গা বানিয়ে তারপর ওখান থেকে চলে আসে। ঠিক যেমন আমাদের বাংলাদেশেও এটা হয়েছে, আমাদের ভারতীয়, বাংলাদেশ বলতে ভারতীয় উপমহাদেশেও আমাদের সাথে এটা হয়েছে। বিভিন্ন অঞ্চলে আমরা ব্রিটিশ এই যে সম্প্রসারণবাদী যে চিন্তাটা, এর বিভিন্ন প্রজেক্ট দেখতে পাই। ঠিক এমনই ঘটেছে এই অঞ্চলের ক্ষেত্রেও, আমরা যেটাকে বলছি আরব অঞ্চল বা মধ্যপ্রাচ্য বলে অনেকে বলছে। এই অঞ্চলেও মূলত আমরা ইসরায়েল যে রাষ্ট্রের কথা বলি, এটা মূলত আসলে কিছুই না, এটাই ঔপনিবেশিক যে প্রকল্প, এটার একটা আহ ঔপনিবেশিক যে চিন্তা, এটার একটা ধাপ মাত্র।
এই প্রকল্পের শুরুটা কোথায় হয়েছিল? যখন হচ্ছে বিংশ শতাব্দীর গোড়ার দিকে ব্রিটেনের কিছু খ্রিস্টান ধর্ম যাজক হচ্ছে এই অঞ্চলে আসে, এবং তারা তাদের খ্রিস্টান এবং ইহুদি সবাইকে এটা বুঝাতে শুরু করে এমনিতে তাদের মধ্যে অনেক বিভেদ, খ্রিস্টান ইহুদিদের ধর্মগত দিক থেকে অনেক বিভেদ, কিন্তু যখন বিষয়টা হচ্ছে মুসলমানরা শত্রু এবং তারা সবাই এক, তখন তাদের জন্য সবকিছুই একতার জায়গায়। ঠিক উল্টো ঘটেছে আমাদের সাথে। আমাদের আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বারংবার বলেছে যে আমরা মুসলিম উম্মাহ হচ্ছি একটি শরীরের এক একটা অংশের মতো, এক একটা মুসলিম। আমাদেরকে যেখানে একতার কথা শেখানো হয়েছে, আমরা সেই জায়গায় উল্টা হয়েছে যে তারা এক হয়েছে বিধর্মীরাও, অথচ আমরা একই উম্মাহ, একই চিন্তা, একই ধর্ম, একই আল্লাহ বিশ্বাসকারীরা এক হতে পারছি না। যেই জায়গায় এসে মূলত তাদের সুযোগটা শুরু হয়। যেমন আমরা দেখতে পারি যে খ্রিস্টান ধর্মযাজকরা বুঝাতে শুরু করে যে এই অঞ্চলটা মূলত আমাদের জন্য তৈরিকৃত এবং এটা আমাদের একটা প্রমিসড ল্যান্ড। তারা এখানে বাইবেলের, যেটা বাইবেলকে আমরা জানি যে এটা মোটামুটি একটা ধ্বংস স্তূপেরই একটা জায়গা আর কি, এটাকে পরিবর্তন করে নিজেদের মধ্যে মতো করে সাজানো হয়েছে। সেখানে কিছু উদাহরণ দিয়ে বলে যে এই অঞ্চল আমাদের জন্য তৈরি করা হয়েছে, এই অঞ্চল আমাদের। এবং ওই জায়গায় তারা এক হয়ে, তারা একদিকে তো তারা ব্রিটিশদের একটা পরিকল্পনা ছিলই, সেটার প্রভাব তারা খাটাতে থাকে ধর্মযাজকদের মাধ্যমে, এই বিষয়টাকে বিশ্বাসের একটা বস্তুতে পরিণত করে, যাতে করে খুব সহজে তাদের এই প্রজেক্ট, ঔপনিবেশিক প্রকল্প, যে সেটা বাস্তবায়ন করা যায়। এই যে প্রকল্পটা মূলত আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল 1838 সালে পবিত্র ভূমি বাইতুল মাকদিসে ব্রিটিশ কনসুলেট প্রতিষ্ঠার মাধ্যমে, যেটা এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। এবং এই প্রকল্পের কিছু ধাপ রয়েছে। ধাপ বলতে কেমন? তারা এখানে, আমরা বাফার রাষ্ট্র বা ইসরায়েলের কথা জানি, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা এখানে এমন একটি হিউম্যান ব্যারিয়ার তৈরি করবে, যেমন আমরা ধরলাম এই গোলটা যদি হয় একটা অংশ, আমরা এটার মাঝখানে এমন একটা কিছু প্রতিষ্ঠা করব, এমন একটা প্রাচীর তৈরি করব যেটা হচ্ছে এক অংশকে অন্য অংশ থেকে আলাদা। এবং মূলত বাফার রাষ্ট্র, যেটা আমাদের জুমি আপু বলছিলেন যে বাফার রাষ্ট্র বলতে তারা মূলত যেটা বুঝায় যে আমরা একটা নিরপেক্ষ রাষ্ট্র, আমরা দুইটা শক্তিশালী রাষ্ট্রের মধ্যে হচ্ছে কোনো একটা বিবাদ বা ইসের মীমাংসাকারী হিসেবে বা এই অঞ্চলের বিপর্যয় দমনকারী হিসেবে কাজ করে। কিন্তু মূলত তারা যা বলে, আমরা বারংবার দেখেছি, তারা যা বলে মূলত করে তারা তার উল্টা। এবং আমরা তো জানি এটা একটা প্রজেক্টই হয়েছে যে তারা এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করবে। তার মানে তারা এই যে বাফার রাষ্ট্র বা হিউম্যান ব্যারিয়ারটা তৈরি করেছে মূলত তাদের প্রভাব বিস্তার করার জন্য, মূলত বাইতুল মাকদিস অঞ্চলকে দখল করার জন্য, এবং এই অঞ্চলে তাদের আহ প্রভাব প্রতিষ্ঠা করার জন্য, যাতে করে সমগ্র মুসলিম উম্মার গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, যে অঞ্চলে ব্যাপারে বারংবার কুরআনে বলা হয়েছে, যে অঞ্চলের ব্যাপারে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা মিরাজ হয়েছে, যেখানে বারংবার আল্লাহ এখানে ইঙ্গিত দিয়েছে যে এই অঞ্চলটা আমাদের মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ, সেই অঞ্চলে যাতে তারা একটা প্রভাব বিস্তার করতে পারে এবং সেই অঞ্চলকে কেন্দ্র করে পুরা দুনিয়াতে একটা শোষণের কার্যক্রম চালাতে পারে। আচ্ছা, আমরা দেখি যে এই আমরা বলছিলাম যে এখানে একতার কথাটা, তারা এই যে ব্রিটিশ নীতির আরেকটি ভিত্তি ছিল, তারা হচ্ছে মিশরকে লেভান্ট থেকে আহ আলাদা করে আর কি। এবং 1840 সালের 15 জুলাই লন্ডনে ব্রিটেন সহ প্রধান শক্তিগুলো একটি চুক্তি স্বাক্ষর করেন, যার মাধ্যমে মিশরকে তার বর্তমান সীমার মধ্যে আবদ্ধ করা হয়। অথচ মিশরের এই অঞ্চলটা ছিল অনেক বিস্তৃত, সেই অঞ্চলকে খণ্ডিত করে আহ তাদের নিজস্ব প্রভাব বিস্তার করা ছিল তাদের প্রথম একটি পদক্ষেপ। এবং এর পরবর্তীতে তারা হচ্ছে একটি বাফার রাষ্ট্র তৈরি করার জন্য একটা পথ সুগম করা, যেটাকে বলে যে আমরা আগে ভিত্তি নির্মাণ করছি। আমরা যে একটা বাফার রাষ্ট্র প্রতিষ্ঠা করব, এটার জন্য আমাদের একটা ভিত্তি দরকার। যখন হচ্ছে আরব অঞ্চলের শাসন ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী হবে,
যখন হচ্ছে মুসলিমরা একতাবদ্ধ থাকবে এবং তারা অন্য পরাশক্তিকে তাদের মধ্যে প্রভাব বিস্তার করতে দিবে না, তখন তো তাদের মাধ্যমে কখনোই এই অঞ্চলে বাফার রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব না। তার মানে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলকে খন্ড খন্ড করে ফেলা, এই অঞ্চলকে ভেঙে ফেলা। আমরা দেখি তারা মিশরকে লেবানন থেকে আলাদা করে, তারা আহ বিভিন্ন মুসলিমদের উপকারের কথা বলে বিভিন্ন মানে আলাদা আলাদা করে বিভিন্ন রাজ্য তৈরি করে, এবং ওই রাজ্যের যে নীতিগুলো এগুলো তাদের দ্বারাই নির্ধারণ করা হয়। ওই রাজ্য কিভাবে চলবে, তার অর্থনীতি কেমন হবে, তার রাজনীতি কেমন হবে, এগুলো তাদের মাধ্যমে নির্ধারিত হয়। আচ্ছা, মূলত প্রথম বিশ্বযুদ্ধ এবং আরব বিভাজন মূলত শুরু হয় হচ্ছে 1916 সালের দিকে, যখন হচ্ছে শরীফ হোসেন বিপ্লব ঘোষণা করেন। একই বছরে ব্রিটেন ও ফ্রান্স সাইকো-পিকো চুক্তির মাধ্যমে হচ্ছে এই অঞ্চলকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়ার একটা পায়তারা করেন এবং তারা এটাতে সফল হন। 1921 সালের চার্চিলের সিদ্ধান্তের মাধ্যমে ট্রান্স জর্ডান আমিরাত প্রতিষ্ঠা করা হয় এবং ফিলিস্তিন থেকে আলাদা করা হয়। ফিলিস্তিন এবং লিবিয়াকে আহ সিরিয়াকে পৃথক করা হয়, মিশরকে পৃথক করা হয়। এবং এর মাধ্যমে সবচেয়ে ভয়ানক যে কাজটা তারা করেন, এই যে ট্রান্স জর্ডান বা আমিরাত প্রতিষ্ঠা করা, বিভিন্ন অঞ্চলকে ভেঙে একটা অঞ্চল তৈরি করা। এই চুক্তিগুলোর মাধ্যমে তারা সবচেয়ে ভয়ানক যে কাজটি করেন সেটি হলো যে তারা ফিলিস্তিনের প্রায় 77% অংশ দখল করে নেয়। এবং আহ এই অংশটা যে দখল করে নেয় এটাকে তো জাস্টিফাই করতে হবে। তারা যে দখল করেছে এই দখলটা আম, তো জাস্টিফিকেশন থাকতে হবে, এজন্য তারা কিছু কৌশল অবলম্বন করেন। কৌশলগুলো কেমন? তারা হচ্ছে এই অঞ্চলে খনন কার্য শুরু করেন এবং খনন কার্য শুরু করে তারা দেখাতে চান যে তারা হচ্ছে তাদের এই যে অংশটা মূলত তাদের ধর্মীয় দিকের সাথে কানেক্টেড বা সম্পর্কিত। যেমন তারা হচ্ছে এখানে ফেরাউনি যে সভ্যতা, এই সভ্যতার বিভিন্ন নিদর্শন বা বিভিন্ন স্মৃতি চিহ্ন যেটা বলে এটাকে তুলে এটা বোঝানোর চেষ্টা করে যে এই অঞ্চলটা মূলত আমাদেরই, এবং আমরা যে এই অঞ্চলটা দখল করে নিয়েছি এটা জায়েজ আমাদের জন্য। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা হলো যে তারা যে জাস্টিফিকেশনটা দিয়েছে এটাকে আমরা মুসলিমরা গ্রহণ করে নিয়েছি, এবং আমাদের যে দালাল শাসকগুলো আছে তারা মূলত তাদের হয়ে আর উল্টো কাজ করছে। হয়তো এখন ফিলিস্তিনকে নিয়ে যখন ইস্যু হওয়া শুরু করেছে, মানুষ এটা বোঝা শুরু করেছে যে এই অঞ্চলটা আমাদের ছিল বা এই অঞ্চলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যদি চিন্তা করি আমরা দেখবো অনেকে এটাও জানে না যে আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ, এবং অনেকে এটাও জানে না যে আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারা শুধু জানে যে ফিলিস্তিনবাসীর উপর একটু নির্যাতন করা হচ্ছে। এখন যেহেতু ফিলিস্তিনবাসীর উপর নির্যাতন করা হচ্ছে, এরকম সুদানে হচ্ছে, এরকম লেবাননে হচ্ছে, এরকম আফ্রিকাতে হচ্ছে, উগান্ডাতে হচ্ছে, উইঘুরে হচ্ছে, এখন আমরা কি করতে পারি? আমাদের করার জায়গা মূলত হচ্ছে আমাদের আসল জায়গাটা জানা, আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। যখন এটা আমাদের ইমানের বিশ্বাসের সাথে কানেক্টেড, যখন এটা আমাদের মুসলিম উম্মার অস্তিত্বের সাথে কানেক্টেড, যখন এটা আমাদের ধর্মের সাথে সরাসরি কানেক্টেড, এবং আল্লাহ বারংবার ভৌগোলিক অবস্থানের জায়গা এই অঞ্চলটাকে বিশেষত্ব দিয়ে তৈরি করেছেন বলেছেন, তখন আমরা এটার জন্য আসলে কাজ করার জন্য কাজ করব। শুধু আবেগ দিয়ে নয়, আমাদেরকে চিন্তা দিয়েও আসলে কাজ করতে হবে। যাই হোক, আমরা আমাদের আলোচনার যে বিষয়টাতে আবার ফিরি। আমরা বলছিলাম যে তারা খনন কার্যের কাজ করছিল এবং তারা ফেরাউনি সভ্যতার সাথে এটাকে রিলেটেড করা শুরু করছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা হচ্ছে একটি রাষ্ট্র এবং একটি রাজ্যের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। 1946 সালে হচ্ছে আমিরাতের রাজ্যে রূপান্তরিত হওয়ার, অর্থাৎ হাসিমাইট হাসিমাইট কিংডম অফ জর্ডান প্রতিষ্ঠা, এবং 1948 সালের 14ই জুলাই সম্ভবত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার ব্যাপারে তারা আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এবং 1921 সাল থেকে জর্ডান পশ্চিমা শিবিরের সাথে নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে চলেছে। প্রথমে ব্রিটেনের
সাথে, পরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবে, এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম একটি হাতিয়ার হিসেবে গড়ে উঠেছে। যেখানে আমরা দেখছি যে জর্ডান আমাদের ভৌগোলিক অবস্থানের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। বর্তমানে আমরা দেখছি যে এই অঞ্চলগুলোই মূলত ব্রিটেন বা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হয়ে উঠেছে। এবার আমরা হচ্ছে এই যে বাফার রাষ্ট্র বা ইসরায়েলের কিছু উপনিবেশিক প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে জানি। আসলে এই যে উপনিবেশ ওরা করছে, আমরা স্বাভাবিকভাবে কিছু বিষয় জানি, কিন্তু আরো আহ বিস্তারিত যদি জানি, মূলত এর উদ্দেশ্য কি ছিল। মূলত এর উদ্দেশ্য হচ্ছে বাফার স্টেট বা ইসরায়েলকে সুরক্ষা দেওয়া এবং তার অস্তিত্ব নিশ্চিত করা। আমরা জানি যে এটাও ছিল ওই প্রকল্পের একটি ধাপ, এবং এটার উদ্দেশ্য এই অঞ্চলকে বা এই স্টেটকে রক্ষা করা, মানে তাদের আরো কিছু উদ্দেশ্য আছে যেটাকে তারা হাসিল করবে। মূল হচ্ছে আরব অঞ্চলকে বিভাজন করা এবং এই অঞ্চলে ঐক্যের অবস্থা গড়ে উঠতে না দেওয়া। তারপর হচ্ছে আরব অঞ্চলের সম্পদ নিয়ন্ত্রণ করা এবং এই অঞ্চলের সম্পদের উপর নিজস্ব প্রভাব বিস্তার করা। আমরা জানি যে এখানে তেলের যে ব্যাপারটা, পুরো বিশ্ব যেখানে চলছে, তেল জ্বালানি এই যে জায়গাটা, এটার মূল সোর্স হিসেবে এই আরব অঞ্চলগুলো সোর্সের একটি জায়গা। সুতরাং তারা ওই অঞ্চলের সম্পদকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের উপনিবেশিক এই প্রকল্পকে প্রতিস্থাপন করেছে। এবং আহ এই প্রকল্পের আরেকটি উদ্দেশ্য হচ্ছে তারা যাতে সুন্নি মুসলিম বিপ্লবকে উত্থান না হতে দেয়। কারণ যখনই হচ্ছে মুসলিমরা জেগে উঠবে, তাদের এই প্রকল্পের যে প্রয়োজনীয়তা এবং তাদের এই প্রকল্প থেকে তারা যে লাভবান হচ্ছিল, এই জায়গা থেকে তাদেরকে সরে আসতে হবে। এবার আমরা আমাদের একটা প্রশ্নে যদি যাই যে আসলে এই লক্ষ্য, তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছে, এই লক্ষ্য উদ্দেশ্য আজও প্রাসঙ্গিক কিনা। এই লক্ষ্য উদ্দেশ্য যে আজও প্রাসঙ্গিক, এই বিষয়টা আমরা বিভিন্ন ইসরায়েলের বিভিন্ন যুক্তরাষ্ট্রের বা আমেরিকার বিভিন্ন নেতা বা মন্ত্রী, এদের বিভিন্ন কথার মাধ্যমে আমরা দেখি। তার মধ্যে কয়েকজনের কথা যদি আমরা বলি, বিংশ শতাব্দীর দিকে আহ, একটি বক্তব্যতে হচ্ছে তৎকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি বলেন যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা ছিল এই শতাব্দীর, অর্থাৎ বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাফল্য। তারপরে হোসে মারিয়া আজনার দ্য টাইমস অফ লন্ডনে বলেন, ইসরায়েলকে সাপোর্ট করো, যদি এটা ডুবে যায় তাহলে আমরাও এটার সাথে ডুবে যাব। অর্থাৎ এত বছরের পর বছর, যেহেতু আমরা দেখছি যে 1948 সালে এটা শুরুটা হয়েছে, এত বছর অতিবাহিত হওয়ার পরেও তাদের এই কথাগুলো আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে তারা এখনো এই অঞ্চলের প্রাসঙ্গিকতা বা জাস্টিফিকেশন দিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কালে তখনকার সিনেটে নির্বাচিত একটি মেম্বারের স্ত্রী, তিনি এভাবে বলেন যে যদি ইসরায়েলের অস্তিত্ব না থাকতো, তবে আমেরিকান স্বার্থ রক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েল আবিষ্কার করতে হতো। তার মানে বোঝাই যাচ্ছে যে এই অঞ্চলে, মুসলিম বিশ্বের এই বিভিন্ন অংশে তারা হচ্ছে সুপরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য। এবং এই যে শক্তিটা তারা প্রয়োগ করছে, মূলত এই অঞ্চলটাকে প্রয়োগ করছে, এর মাধ্যমে তারা গোটা দুনিয়াতে হচ্ছে জুলুমের একটি উপমা সৃষ্টি করে যাচ্ছে। শুধু ফিলিস্তিন না, আমরা আগেও বলেছি বা আমরা বিভিন্নভাবে দেখি এটার বিভিন্ন অঞ্চলে আছে। আচ্ছা, এবার আমরা বোঝার চেষ্টা করব যে আসলে বাফার রাষ্ট্র, এই যে বললাম আমরা, এই যে এতক্ষণ ধরে বললাম যে এই অঞ্চলকে কেন উপনিবেশবাদের একটা জায়গা হিসেবে ধরা হচ্ছে এবং কেন এই অঞ্চলকে শাসন করা হচ্ছে। এখন আমরা জানবো যে এই অঞ্চলের ভবিষ্যৎটা কি, এবং এই যে শাসন ব্যবস্থার আসলেই কি কোনো শেষ হতে যাচ্ছে নাকি এভাবেই চলতে থাকবে। মূলত ইসরায়েল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণার 70 বছর পর আরব অঞ্চলে পশ্চিম উপনিবেশিক এই যে প্রকল্পটি,
এটার ব্যাপারে বিভিন্ন স্কলাররা আসন্ন পতনের অনুমান করছেন। সরি, 2018 সালে ইসরায়েল তার অষ্টম দশকে পদার্পণ করেছেন, যেটি এই রাষ্ট্রের মেয়াদ শেষ হওয়ার সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রকল্পটির যে প্রয়োজনীয়তা ছিল, আমরা জানি যে এই উপনিবেশকে আহ পরিপূর্ণ করার জন্য এই রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয়েছিল, এবং এটা প্রতিষ্ঠার যখন এর উদ্দেশ্যগুলো পূরণ হয়ে যাবে, আমরা বলতে পারি তখন এই রাষ্ট্রের সমাপ্তি হতে পারে। এবং কয়েকটি জায়গায় এই রাষ্ট্রটি যে এর উদ্দেশ্য সফল করেছে এটা আমরা দেখতে পাই। 1947 সালের জাতিসংঘের যে সাধারণ পরিষদে বিভাজন পাশ করাতে তারা সফল হয়েছিল আরব অঞ্চলের বিভিন্ন, এবং 1948 সালে তারা এই রাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণা করেছিল। অর্থাৎ তারা যেটি চেয়েছিল যে এই অঞ্চলকে বিভাজিত করে তারা তাদের এখানে স্বার্থ যে আছে, তারা যে এই জায়গা থেকে লাভবান হবে, মুসলিমদেরকে ভেঙে শাসনের কেন্দ্রতে তারা যাবে, এটাতে তারা পরিপূর্ণভাবে সফল হয়েছে বলা যায়। তার মানে বলা যেতে পারে যে এই রাষ্ট্রের স্থায়িত্বটা বা প্রয়োজনীয়তাটা শেষ হয়েছে। বাফার রাষ্ট্র ইসরায়েলের এই ভবিষ্যৎকে প্রফেসর ডক্টর আব্দুল ফাত্তাহ আল ওয়াইসি কয়েকটি ভাবে প্রমাণ করেন। এখানে কিছু গাণিতিক সমীকরণের মাধ্যমে তিনি এটাকে প্রমাণ করেন। তিনি বলেন, আমাদের প্রথম নাকবা ঘটেছিল 1917 সালে, যখন ব্রিটিশ সরকার 1940 সালের আগ থেকে শুরু করা তাদের পরিকল্পনার আলোকে বেলফোর ঘোষণা জারি করে। এবং বেলফোর ঘোষণা জারি করার পরে আমরা জানি সেখানে ভয়ানক মাত্রার এক বিপর্যয় নেমে এসেছিল। তারপর তিনি বলেন, দ্বিতীয় নাকবা বা বিপর্যয় ঘটেছে 1947 থেকে 1948 সালে। প্রথম যে বিপর্যয়ের কথা আমরা বলেছি তার 30 বছর পর, যখন ব্রিটিশ সরকার চূড়ান্তভাবে বাফার রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার জন্য মৌলিক শর্তসমূহ আরোপ করে, এবং এর ফলস্বরূপ ফিলিস্তিনের 3/4 বেশি ভূখণ্ড দখল করে, প্রায় 20,700 বর্গ কিলোমিটার, যেটি প্রায় 77% কাছাকাছি, এবং এর মধ্যে পবিত্র নগরী বাইতুল মুকাদ্দাসের 85.4% এলাকাও অন্তর্ভুক্ত ছিল, এবং তারা এই অঞ্চলকে দখল করে নেয়। তার মানে আমাদের প্রথম যে নাকবা তার 30 বছর পরে দ্বিতীয় নাকবা ঘটে, বা ফিলিস্তিনে দ্বিতীয় বিপর্যয় ঘটে। তৃতীয় বিপর্যয় ঘটে 1967 সালে, অর্থাৎ প্রথম দ্বিতীয় বিপর্যয়ের 20 বছর পরে, প্রথম বিপর্যয়ের 50 বছর পরে। এই সময়টা বাফার রাষ্ট্র ইসরায়েল প্যালেস্তাইনের জন্য মনোনীত যে বাকি ভূমিটুকু ছিল 14.6% মতো, এই অংশটাও তারা দখল করে নেয়। এখানে সিনাই উপদ্বীপ, সৌদি দ্বীপপুঞ্জ, মালভূমি, এই অঞ্চলে বিভিন্ন করুণ প্রহসন সম্পর্কে আমরা জানতে পারি। অর্থাৎ আস্তে আস্তে ইসরায়েল রাষ্ট্র এটার উপনিবেশিক প্রকল্প বাস্তবায়নের শেষ সীমায় অবস্থান করছে। এবং এই যে সময়টাকে আমরা বলছি প্রথম নাকবা থেকে 30 বছরের পরে এবং দ্বিতীয় নাকবা থেকে 20 বছরের পরে, অর্থাৎ প্রায় অর্ধ শত বছর, 50 বছরের মতো, এই সময়টা থেকে মূলত এই রাষ্ট্রের স্থায়িত্বের ব্যাপারে দিন গোনা শুরু হয়, যে এটা খুব বেশি দিন আর লাস্ট করবে না, যেহেতু এটা এর উদ্দেশ্য সমূহ পূরণ করেছে। এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা একটি নতুন অধ্যায় হিসেবে আমাদের সামনে আসে, সেটি ইন্তিফাদা। 1987 সালে পবিত্র ভূমিতে ধৈর্যশীল, অবিচল এবং জিহাদি যে মানুষরা আছে তাদের মাধ্যমে গড়ে তোলা একটি প্রতিরোধ, এবং এই প্রতিরোধ তাদের শিরায় শিরায় এমন ভাবে প্রবাহিত হচ্ছে যে তারা প্রতিনিয়ত এই যে প্রতিরোধের কারণে নিজেদের জীবন, নিজেদের রক্ত, নিজেদের সময়, নিজেদের আকল সবকিছুকে কি বলে সমর্পণ করে যাচ্ছে, সবকিছুকে আল্লাহর কাছে ন্যস্ত করে যাচ্ছে। এই যে জায়গাটা আমরা বলছি যে 50 বছর পরে আরো 20 বছরের মতো সময়টা একটি ইন্তিফাদা হয়, একটি প্রতিরোধ গড়ে ওঠে,
তখন এই বিষয়ে আরো বেশি ক্লিয়ার হওয়া যায় যে এই অঞ্চলে আরব রাষ্ট্র বা ইসরায়েল খুব বেশি দিন স্থায়িত্ব পাবে না। এবং আস্তে আস্তে আমরা যদি বর্তমান বিশ্বের দিকে দেখি, আহ খোদ হচ্ছে আহ আমেরিকার নিজের অধিবাসীরাও তাদের বিরুদ্ধে আহ প্রতিরোধ জানানো শুরু করেছে যে তারা যা করছে এটা আসলে ঠিক নয়। এতদিন পরে হচ্ছে মুসলিমদের যেমন হুঁশ ফিরেছে। যেমন আমরা বলছিলাম যে মিশর, যখন ফিলিস্তিনকে খন্ড খন্ড করা হচ্ছিল, মিশর হচ্ছে তখন হচ্ছে নিজেদের রাজনৈতিক দ্বন্দ্ব, নিজেদের অভ্যন্তরীণ ইস্যুগুলো নিয়ে ব্যতিব্যস্ত ছিল। তারা এই যে এটার যে প্রভাবটা, যে পরবর্তীতে এই অঞ্চল দখলের মাধ্যমে বা এই অঞ্চলের প্রভাব বিস্তার মাধ্যমে পরবর্তীতে কি হতে পারে সেটার ফলাফল সম্পর্কে তারা সম্পূর্ণরূপে অজ্ঞ ছিল। এবং ঘটেছেও ঠিক তাই, যেটা তারা কল্পনা করতে পারেনি, যে যেহেতু তাদেরকে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ অঞ্চল সমূহ দখল করেছে, সুতরাং তাদের উপরে প্রভাব বিস্তার করাও সহজ হয়ে গেছে। এবং এখন এসছে পুরা দুনিয়া, পুরা বিশ্ব আমরা দেখছি যে এই যে হামাসের মাধ্যমে সূচিত হওয়া যে ইন্তিফাদা বা প্রতিরোধ, এটার সঙ্গে একমত হয়ে কথা বলছে। তার মানে এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই অঞ্চলের বা এই যে বাফার রাষ্ট্র ইসরায়েলের শেষ সময় বা সন্ধি সময় চলছে। এবং আমরা আশা করতে পারি যে 2017-18 সাল থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করেছি। আমরা দেখেছি যে ওই অঞ্চলের মানুষগুলো কি পরিমাণ নির্যাতিত হয়েছে, এবং সেটাকে কেন্দ্র করেই পুরো বিশ্বের প্রত্যেকটা অঞ্চলে প্রতিবাদ শুরু হয়েছে। আমরা আশা করতে পারি যে বাফার স্টেট ইসরায়েল বা কিছু আঞ্চলিক আরব অঞ্চল, ছোট ছোট, এগুলো হচ্ছে পৃথিবীর ইতিহাস বা মানচিত্র থেকে বিলুপ্ত হবে। এবং ওই যে আরবের মূল যে অংশগুলো, অঞ্চলগুলো আছে, এই রাষ্ট্রগুলো এমন ভাবে হচ্ছে শক্তি অর্জন করবে, এমন পরিমাণে শক্তিশালী হবে, যাতে হচ্ছে পরবর্তীতে মুসলিম উম্মার হচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দু, কেন্দ্রে আসার একটি পথ সুগম হবে। এবং আমরা আশা করতে পারি যে বাফার রাষ্ট্র ইসরায়েলের পতন পরবর্তী সময় আবার মুসলিম উম্মার যে উম্মা কেন্দ্রিক একটি চিন্তা এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে পুরা পৃথিবীতে রহমতের, মারহামাতের আহ একটি আহ অবস্থা তৈরি করা, সভ্যতা তৈরি করা, অর্থনৈতিক রাজনৈতিক সমরনীতিতে আহ আমরা দেখি যে ওয়ার ক্রাইম যে শব্দগুলো, এগুলো হচ্ছে আমেরিকা, এগুলো এই শব্দগুলোকে মানে না। এবং এই যে সমরনীতিটা, ইসলামের নিজস্ব সমরনীতি, যেগুলো হচ্ছে আদালত পূর্ণ, মারহামাত পূর্ণ, আমরা বলতে পারি পরবর্তীতে আমরা পুরো উম্মাকে বাইতুল মাকদিস থেকে নেতৃত্ব দিতে দেখবো, এবং পুরা বিশ্ব আবারও রহমতের কান্ডারি হবে। পৃথিবীর বুকে আবারও রহমতের সূর্য উদিত হবে, আবারও আদালত প্রতিষ্ঠা হবে, আবারও আমরা হচ্ছে বরকতময় ভূমির বরকতের মাধ্যমে, রহমতের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ দুনিয়ায় বসবাস করতে পারবো। এই প্রত্যাশা এবং এই আশা নিয়ে আমি আমার আজকের সেমিনার এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে এত ধৈর্য নিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।